আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আবারও আমি জীবন ভূত এফএম উইথ এমজেতে। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একটি সরকারি হাসপাতালের মর্গের ঘটনা এবং ঘটনাটি আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন ঢাকায় বসবাসরত মোহাম্মদ রতন আহমেদ। তিনি হাসপাতালে চাকরি করেন এবং ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মোহাম্মদ ইমরান হোসেন। ইমরান হোসেন আক্কাস আলীর বড় ছেলে এবং আক্কাস আলী একটি সরকারি হসপিটালের মর্গের রুম হিসেবে কাজ করে। হাসপাতালে লাশ আসলে তার দায়িত্ব পড়ে মর্গের লাশগুলো দেখাশোনা করার জন্য। আমরা জানি মর্গের রুমের সাথে অনেক কিছু হয়, তারা অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করে, কিন্তু আক্কাস আলীর সাথে এইরকম কোনো ঘটনা ঘটেনি। তো একদিন আক্কাস আলী খুব অসুস্থ হলেন, তার পক্ষে আর হসপিটালে যাওয়া সম্ভব হয়নি। তিনি তার ইন্টারে পড়ুয়া ছেলেকে বললেন, অর্থাৎ ইমরানকে বললেন হসপিটালে থাকার জন্য, কারণ উনি একাই সেখানে কাজ করতেন। যদি সেখানে না যান তাহলে অনেক সময় লাশ চুরি হয়। তাই তিনি তার ছেলেকে মর্গে আজকের ডিউটিটা করতে বললেন এবং তিনি বুঝতে পারলেন যে উনার ছেলে ভয় পাচ্ছে, কিন্তু তিনি তার ছেলেকে সাহস দিলেন, বললেন কোনো প্যারানর্মাল ঘটনা কোনোদিন আমার সাথে ঘটেনি। ছেলে প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু পরে ভাবলো যেহেতু তার বাবার সাথে কোনো ঘটনা ঘটেনি সেহেতু কিছু হবে না, শুধুমাত্র এক রাতের জন্যই। তো সে আর কিছু চিন্তা না করে হসপিটালে যায় এবং মর্গের বাহিরে একটি টেবিলের চেয়ারে বসে মর্গ পাহারা দিতে থাকে। হসপিটালের 3টা বিল্ডিং ছিল এবং হসপিটালটা অনেক বড় ছিল, অনেক জায়গা নিয়ে হসপিটালের সীমানা। আর মর্গটা ছিল মোটামুটি হসপিটাল থেকে একটু পিছনের দিকে নির্জন জায়গায়। তাছাড়া হসপিটালে সবাই ঘুমিয়ে গেছে, ডাক্তার ও নার্স যার যার জায়গায় কাজ করছে। তার সাথে কেউ নেই, সে বসে রইল। চারিদিকে শুনশান নীরবতা, অনেক অন্ধকার, বাতাস বইছে এবং শিয়ালের ডাক। তার একা একা অনেক ভয় লাগতে শুরু করলো। তারপর সে নিজেকে সাহস জুগিয়ে মর্গ পাহারা দিচ্ছিল। তো প্রিয় লিসেনার, রাত 1টার দিকে পুলিশের গাড়ি আসে একটি লাশ নিয়ে। লাশটি চোটের বস্তায় পেঁচানো ও অনেক পচা গন্ধ বের হচ্ছিল সেই লাশটি থেকে। পুলিশের এক সদস্য তাকে জিজ্ঞাসা করলো আক্কাস আলী কোথায়। তখন ইমরান বলে উঠলো বাবা অসুস্থ এবং তার বাবার বদলে সে আজকে এখানে দায়িত্ব পালন করছে। পুলিশ তাকে একটি ট্রলি আনতে বলল। প্রিয় লিসেনার, ট্রলি হলো লাশকে বহন করার জন্য ব্যবহৃত এক প্রকার ছোট বেডের মতো, যেখানে চাকা লাগানো থাকে। আপনারা অনেকেই চিনেন, যারা চিনেন না তাদের জন্য আর কি বললাম। তো প্রিয় লিসেনার্স, সে মর্গের সামনে ট্রলি রাখা ছিল। তখন ইমরান ট্রলি এনে লাশটি ট্রলির উপর রাখলো। তখন পুলিশ সদস্যরাও তাকে সাহায্য করলো, যেহেতু সে ছোট ছিল, খুব একটা বয়স তার হয় নাই, তো সে একা এই লাশটিকে ট্রলির উপর রাখতে পারলো না। পুলিশ সদস্যরাও তাকে সহযোগিতা করলো এবং ট্রলির উপরে লাশটি রাখার পর মর্গের ভিতরে সে এক জায়গায় রাখলো। রাখার সময় পুলিশও তার সাথে ছিল। তারপর লাশটি বুঝিয়ে দিয়ে পুলিশ চলে গেল। চারদিকে শুনশান নীরবতা। সে বসে রইল। হঠাৎ মর্গের ভিতর থেকে কি যেন পড়ার আওয়াজ তার কানে আসে। সে সেই আওয়াজটিকে পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর ভিতর থেকে হাঁটার শব্দ আসে। তখন সে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে চিন্তা করলো ভিতরে যেয়ে দেখবে কি হচ্ছে, কারণ অনেক সময় মর্গ থেকে লাশ লাশ চুরি করে নিয়ে যায় এবং সেগুলো তারা বিক্রি করে ফেলে। আবার মাঝে মাঝে এমনও ঘটনা হয় যে কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো কেউ কাউকে যদি হত্যা করে, সেক্ষেত্রে অনেক সময় লাশ মর্গে রাখা হয় পোস্টমর্টম করার জন্য। তো প্রতিপক্ষ যারা থাকে তারা লাশটি চুরি করে ফেলে বা অনেক ঝামেলা হয়, অনেক অসুবিধা হয় এবং অনেকেই লাশ চুরি করে। তো সে ভাবলো যে মর্গ থেকে হয়তো লাশ চুরাস্টের ভিতরে লাশটা চুরি করে নিয়ে যাওয়ার জন্য। তো সে কি করলো, চিন্তা করলো যে যদি ভিতরে গিয়ে দেখে কি হচ্ছে, সেটা যদি না দেখে তাহলে তার বাবার চাকরি চলে যেতে পারে। যদি লাশ চুরি হয়ে যায় তাহলে তো সমস্যা।
তো সে মর্গের দিকে রওনা হলো, কিন্তু সে ভিতরে প্রবেশ করলো, টর্চ লাইট দিয়ে চারপাশটা দেখলো। সেখানে কোনো চোর বা মানুষ কাউকেই দেখতে পেল না, এবং সে খেয়াল করলো লাশটা টলি থেকে মাটিতে পড়ে আছে, এবং সে বিষয়টা স্বাভাবিকভাবেই নিল। ভাবলো যে লাশটা হয়তো ঠিক মতো রাখা হয়নি, তাই পড়ে গেছে, এবং তার একার পক্ষে লাশটা উঠানো সম্ভব নয় প্রিয় লিসেনার। তাই বলে সে ভাবলো সকালে কারোর সাহায্য নিয়ে লাশটা ট্রলিতে তুলে রাখবে, অথবা তার বাবা সুস্থ হলে তার বাবাই তুলে রাখবে এবং পোস্টমর্টম করবে। প্রিয় লিসেনার, সে তখন কি করলো, সে মর্গ থেকে বেরিয়ে এলো এবং দরজাটি ভালো করে লক করে দিল, এবং এভাবে প্রায় 1 ঘন্টা চলে যায় প্রিয় লিসেনার। 1 ঘন্টা পর আবার সে শুনতে পেল ভিতরে কেউ হাঁটছে এবং অনেক শব্দ হচ্ছে। সে ভাবলো এবার বুঝি কেউ এলো লাশ চুরি করতে। তো সে আবার মর্গে প্রবেশ করে, ভিতরে প্রবেশ করে দেখলো লাশটি মাটিতেই শুয়ে আছে। সে চারপাশ আবার টর্চ লাইট দিয়ে খুঁজলো, এবং তখন প্রিয় লিসেনার সে একটি বিড়াল দেখতে পেল। বিড়ালটির দেহ থেকে মাথা আলাদা মনে হচ্ছে, কেউ যেন বিড়ালটির মাথা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, এরকম একটা অবস্থা প্রিয় লিসেনার। কি ভয়ঙ্কর একটা অবস্থা! সে চিৎকার করতে লাগলো, কিন্তু তার মনে হচ্ছিল তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে ভয় পেয়ে সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। যখন সে এইসব দৃশ্য দেখে বাইরে যাওয়ার জন্য দৌড় দিল, তখন সে দেখলো একই তার পিছনে লাশটি দাঁড়িয়ে আছে এবং তার দিকে এগিয়ে আসছে গুঙ্গারি আওয়াজ করে। প্রিয় লিসেনার, সে সেখান থেকে দৌড়ে দরজার দিকে যেতে লাগলো, কিন্তু সে পারছে না। সে অনুভব করতে লাগলো তার পা কে যেন ধরে রেখেছে, এবং সে ভয় পেয়ে তার প্যান্টেই সে প্রসাব করে দিল। প্রিয় লিসেনার, কি ভয়াবহ অবস্থা! তবুও সে দরজার দিকে আসতে লাগলো, এবং লাশটির বিভৎস চেহারা দেখে সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেললো। পরের দিন সে নিজেকে আবিষ্কার করলো হসপিটালের বেডে, এবং তার বাবা ও ডাক্তার বেডের সামনেই দাঁড়িয়েছিল। তখন ইমরান কান্না করতে লাগলো। ডাক্তার ও তার বাবা তাকে জিজ্ঞাসা করেছে, কি হয়েছিল তোমার সাথে, আর কালকে যে লাশটা এসেছিল ওইটা মাটিতে কিভাবে পড়লো, আর কাঠামাথা বিড়ালটাই বা কিভাবে সেখানে আসলো। তখন ইমরান সব ঘটনা খুলে বলে। প্রিয় লিসেনার্স, ইমরানকে যখন মর্গ থেকে অজ্ঞান অবস্থায় আনা হয়, তখন সবাই সেখানে গত রাতের লাশটি মাটিতে পড়ে থাকতে দেখে, এবং সেখানে একটি বিড়ালও দেখতে পায়। বিড়ালটির শরীর থেকে মাথাটি আলাদা ছিল। প্রিয় লিসেনার্স, ইমরান তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা ডাক্তার এবং তার বাবাকে বলল, এবং প্রিয় লিসেনার্স, তারা সবাই অবাক হলো যে কখনো কোনোদিন এই হসপিটালে মর্গে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। তাহলে এই ঘটনা কিভাবে ঘটল, এবং এই লাশটি যে মাটিতে পড়লো, এটা কিভাবে পড়লো, আর লাশটি যদি মাটিতে পড়েও থাকে, সেই কাটামাতা বিড়ালটি কিভাবে সেখানে এলো প্রিয় লিসেনার্স। আর এটা যদি ইমরানের কোনো জিন বা কোনো কিছু প্রিয় লিসেনার্স থেকেও থাকে, তাহলে এই বিড়ালটি কিভাবে সেখানে আসলো প্রিয় লিসেনার্স, সেটি আসলে এখনো কেউ সেটা খুঁজে পাচ্ছে না, বা এই হদিস কেউ খুঁজে বের করতে পারতেছে না প্রিয় লিসেনার্স। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্রিয় লিসেনার্স, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং প্রিয় লিসেনার্স, যদি ঘটনাটি ভালো নাও লেগে থাকে, তারপরও আপনাদের কাছে অনুরোধ করছি প্রিয় লিসেনার্স, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন কেমন হলো। এবং প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে যদি কোনো ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, সেখানে আপনি আপনার সাথে ঘটনা লিখে অথবা রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। যদি আপনি রেকর্ড করে পাঠান, তাহলে আমি আপনার রেকর্ডকৃত ঘটনাটি আমি ইউটিউবে আমার চ্যানেলে ছেড়ে দিব, এবং যদি আপনি সেটা লিখে পাঠান, তাহলে আমি এইভাবে আপনাকে পড়ে লিসেনার্সদের সাথে শেয়ার করব। তো প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আরো একটি নতুন ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। তো প্রিয় লিসেনার্স, এখন আমি আপনাদের যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনা সিলেটেরই একটি ঘটনা। তো এই ঘটনাটি প্রিয় লিসেনার্স যখন আমি শুনি, তখন আমার কিন্তু প্রিয় লিসেনার্স অনেক ভয় লেগেছিল, এবং আমাদের বাসার যে ছাদ ছিল প্রিয় লিসেনার্স, ওই ছাদে আমি প্রায় 3 থেকে 4 দিন ওই ছাদে উঠি নাই, এমন ভয় আমার লাগছে। তো আশা করি আপনাদেরও এই ঘটনাটি ভালো লাগবে এবং আপনারাও অনেক বেশি ভয় পাবেন। তো কথা না বাড়িয়ে প্রিয় লিসেনার্স, আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়।
ঘটনাটি আমাকে প্রিয় লিসেনার যিনি পাঠিয়েছেন তার নাম আসাদ আহমদ সুমন। তিনি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনাটি পাঠিয়েছেন এবং তিনি আমাকে যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো ঘটনাটি প্রিয় লিসেনার্স যার সাথে ঘটেছিল তার নাম ছিল দীপু এবং দীপুর মেইন বাড়ি হচ্ছিল ময়মনসিংহে। সে কাজের উদ্দেশ্যে প্রিয় লিসেনার্স সিলেটে আসে, কারণ ময়মনসিংহে সে কিন্তু কোনো কাজ পাচ্ছিল না এবং সে বেকার ছিল প্রায় 4-5 মাস। তো সে কি করে সিলেটে চলে আসে এবং সিলেটের দীপুর এলাকার এক লোক কাজ করত, তার নাম ছিল নিজাম। লোকটি দীপুর পরিচিত থাকায় দীপু 2 দিন নিজামের বাড়িতে থাকতে পারে। অতঃপর দীপু সিলেটেই কাজ করতে থাকে, কারণ তখন নিজাম দীপুকে একটি কাজের ব্যবস্থা করে দেয় একটি ফ্যাক্টরিতে এবং নিজাম তাকে একটি মেসেরও ব্যবস্থা করে দেয় যেন সে থাকা খাওয়ার সুযোগ সুবিধাটা পায়। তো প্রিয় লিসেনার্স, দীপু ফ্যাক্টরিতে 5-6 মাস ধরে কাজ করতেছিল এবং মেসে খাবার দাবার করতেছিল। তো এর কিছুদিন পর প্রিয় লিসেনার্স, সিলেটের একটি মেয়েকে দীপুর অনেক ভালো লেগে যায়। তারপর দীপু তার ভাইদের সিলেট নিয়ে আসে এবং মেয়েটির বাবা মাকে বিয়ের প্রস্তাব পাঠায়। তো ওই মেয়েটির নাম ছিল, যে মেয়েটিকে দীপুর ভালো লাগে, ওই মেয়েটির নাম ছিল জেরি। তো যখন দীপুর ভাইরা জেরিনের মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন কিন্তু জেরিনের মা বাবা রাজি হয় এবং তাদের বিয়েটা খুব সাদামাটা ভাবে হয়ে যায়। তারপর প্রিয় লিসেনার্স, তারা একটি বাসা খুঁজে এবং যে বাসাটি তারা পায় সেই বাসাটি ছিল নির্জন বাসা। প্রায় 30 ডিসিমেল জায়গার ভেতর পুরনো একটি পরিত্যক্ত বাড়িতে তারা এই বাসাটি পেয়েছিল। জায়গাটি দেখতে ভুতুরে বাড়ির মতো, তাছাড়াও এই বাড়ির আশেপাশে প্রতিবেশীদের থেকে শোনা যেত এই বাড়িতে অনেক ভৌতিক ঘটনা রয়েছে, যা সম্পর্কে দীপুও যেদিন কিছুই জানত না। দীপুর বেতন ছিল প্রিয় লিসেনার্স অনেক কম, তার থাকা খাওয়া সবকিছু সামলাতে একরকম কম দামি বাসা তার জন্য ছিল আশীর্বাদ স্বরূপ। কিন্তু এই আশীর্বাদ যে দীপুর জন্য কত বড় অভিশাপ ডেকে আনছে তা অচিরেই আপনারা বুঝতে পারবেন প্রিয় লিসেনার। তো ঘটনাটি 1996 সালের দিকে। দীপু জরিন যে বাসায় ভাড়ায় থাকতো সে বাসাটির সামনের দিকে দুপাশে ছিল ঘন জঙ্গল, আর মধ্যখানে পুরনো একটি ছাদ করা অপূর্ণাঙ্গ বিল্ডিং ছিল প্রিয় লিসেনার। এবং এই বিল্ডিংটিকে নিয়েও প্রিয় লিসেনার অনেক ভৌতিক ঘটনা এখানে রয়েছে। বিল্ডিং এর ঠিক ডান পাশে একটু এগোলেই 2টি পরিত্যক্ত বেত, টিনের ঘর, অর্থাৎ বেত দিয়ে আর কি টিনের ঘরগুলো বানানো হয়েছিল। এবং এই টিনের ঘরগুলো বানানোর কারণ হচ্ছে বিল্ডিং এর যে মিস্ত্রি আছে সেই মিস্ত্রিরা সেখানে থাকবে এবং প্রিয় লিসেনার্স রড সিমেন্ট যে আছে ওইগুলোও কিন্তু প্রিয় লিসেনার্স সেখানে রাখার জন্য ওই ঘরটি বানানো হয়েছিল। তো জানা যায় প্রিয় লিসেনার্স, ওই বিল্ডিং বানানোর সময় বিল্ডিং এর মালিক স্বপ্নে দেখেছিল বিল্ডিং থেকে ভয়ানক আওয়াজ বের হচ্ছে এবং তাকে একটি ভয়ানক কণ্ঠে বলা হয় যে আমি মানুষ খেতে চাই, রক্ত খেতে চাই, নাইলে তোদেরকেই আমি খাবো। এই কথা বলে প্রিয় লিসেনার্স। এই কথা বলার পর প্রিয় লিসেনার্স, ওই বিল্ডিং এর মালিক চিন্তা করে এটা তো সাধারণ স্বপ্ন, এটা কিন্তু সে স্বাভাবিকভাবে নিয়ে প্রিয় লিসেনার, এবং স্বাভাবিকভাবে নিয়ে সে বিল্ডিং এর কাজটি কিন্তু প্রিয় লিসেনার চলমান রাখে। সে বিল্ডিং এর কাজ বন্ধ করে। তো পরদিন ওই মালিক আবারও স্বপ্ন দেখে প্রিয় লিসেনার যে কোনো একটা অবয়ব, কোনো একটা আওয়াজ করতেছে, অনেকটা বিভৎস চেহারা। তাকে স্বপ্নে এসে বলতেছে যে তোর বিল্ডিং এ আর কাজ করিস না, তোর বিল্ডিং এর কাজ বন্ধ কর, না হলে আমি তোদের এক এক করে মারবো। তো প্রিয় লিসেনার, সে কিন্তু তারপরেও ভয় পায় না এবং বিল্ডিং এর কাজ চলমান রাখে। তো প্রিয় লিসেনার, কিছুদিন পর বিল্ডিং এর একজন ইঞ্জিনিয়ার আসছিল। তো ইঞ্জিনিয়ারের কিন্তু ভয়ানক মৃত্যু হয় এবং হঠাৎ করেই টানা 2 দিন ওই ইঞ্জিনিয়ারের কাশির সাথে মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যেত প্রিয় লিসেনার। কিন্তু রক্ত ফ্লোরে গড়িয়ে পড়ার সাথে সাথে উধাও হয়ে যেত। তো প্রিয় লিসেনার, ওই ইঞ্জিনিয়ারের পরিবার অনেক ভয় পায় এবং তাকে কিন্তু 2 দিন বিভিন্ন চিকিৎসা দেয়, চিকিৎসা দিয়েও তাকে বাঁচাতে পারেন। পরিশেষে সে মারা যায় প্রিয় লিসেনার। এবং যখন সে মারা যায় সে সময় প্রিয় লিসেনার ওই ইঞ্জিনিয়ারের পিঠে এবং গলায় অদ্ভুত এক হাতের চিহ্ন পাওয়া গিয়েছিল লিসেনার, এবং তার পুরো শরীর কালো নীল বর্ণের হয়ে গিয়েছিল।
তো প্রিয় লিসেনার্স, তার ইঞ্জিনিয়ারের মারা যাওয়ার এই বর্ণনাটি ছিল আর কি। তো প্রিয় লিসেনার্স, ইঞ্জিনিয়ারের কথা আর না বাড়াই, তো ওই যে স্বপ্নে আসছিল, মালিকের স্বপ্নে এসে যে অবয়বটি বলছিল যে এরকম এরকম তোরা বিল্ডিং বানাইস না, আমি রক্ত খাবো তোদের, অথবা তোদের এক এক করে মারবো। তো মালিকের এই স্বপ্ন এবং এই যে ইঞ্জিনিয়ার মারা যাওয়া, সেটা কিন্তু প্রিয় লিসেনার্স মালিক কিছুটা টের পাচ্ছিল। তো প্রিয় লিসেনার্স, তারপরেও মালিক কিন্তু ভয় পায় না। তখন সে চিন্তা করে যে আমি যদি বাসাটা তৈরি করি, সেখানে আমি ভাড়া দিব এবং আমি অনেক টাকা পাবো। মালিকটি মূলত ছিল প্রিয় লিসেনার্স লোভী টাইপের। তো মালিক কন্ট্রাক্টরের সাহায্যে বিল্ডিং এর কিছুটা কাজ আগাতে চাইছিল, সেখানে কিন্তু কোনো ইঞ্জিনিয়ার আসতে চাইত না। ওই ইঞ্জিনিয়ারের মারা যাওয়ার পর সেখানে কিন্তু অনেকে আসতে ভয় পেত। তো প্রিয় লিসেনার্স, মালিক কি করে কন্ট্রাক্টরের সাহায্যে বিল্ডিং এর কাজ আগাতে চায়, কিন্তু ঠিক 3 থেকে 5 দিন পর প্রিয় লিসেনার্স ওই কন্ট্রাক্টরের লাশ পাওয়া যায় ওই বিল্ডিং এর রোডে গেঁথে থাকা অবস্থায়। তারপর কিন্তু প্রিয় লিসেনার্স বিল্ডিং এর কাজ বন্ধ হয়ে যায়, মিস্ত্রিরা বয়ে কাজ ছেড়ে চলে যায়। আর ঠিক 2 দিন পর মালিক ওই বিল্ডিং এর কাজ নতুন করে শুরু করার কথা চিন্তা ভাবনা করে। প্রিয় লিসেনার্স, আমি আপনাদেরকে আরেকটু বলে নেই, মূলত ওই যে বিল্ডিং এর মালিক, সে কিন্তু মনে করেন একবারও ভয় পাচ্ছিল না। সে ভয় পাচ্ছিল কারণ সে টাকার প্রতি তার অনেক লোভ, এবং সে প্রতিনিয়ত ভাবছে এই যে দুর্ঘটনা ঘটছে, ইঞ্জিনিয়ার মারা যায়, তারপরে কন্ট্রাক্টরও মারা যায়, এমনকি মিস্ত্রিরা সব কাজ বয়ে কাজ ছেড়ে চলেও যায়, তারপরেও কিন্তু সে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে থাকে। এবং প্রিয় লিসেনার্স, সে কিন্তু কিছুতে কাজ বন্ধ করতে চায় না। তো সে কিন্তু আবার আরেকজন মিস্ত্রিকে ডেকে আনে, আরেকজন কন্ট্রাক্টরকে আনে, আরেকজন ইঞ্জিনিয়ারকে আনে। এভাবে সে বিল্ডিংটিকে কিভাবে এই কাজ তাড়াতাড়ি সম্পন্ন করা যায় সে বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করছিল প্রিয় লিসেনার্স। তো এর কিছুদিন পর প্রিয় লিসেনার্স, যখন মিস্ত্রিরা কাজ শুরু করবে এরকম একটা অবস্থা, এর কিছুদিন আগে প্রিয় লিসেনার্স ওই মালিকের আকস্মিক মৃত্যু ঘটে। তখন তার মৃত্যুর যদিও কারণ ডাক্তার বলছিল যে ক্যান্সারের রোগ মালিকের মৃত্যু হয়েছে, কিন্তু মূলত প্রিয় লিসেনার্স ক্যান্সারে তার মৃত্যু হয়নি। মূলত ওই রহস্যের কারণে ওই যে কোনো একটা অদ্ভুত হাতের দাগ তার শরীরে পাওয়া যায়। তো প্রিয় লিসেনার্স, সেদিকে আর না বাড়াই, তো এই ছিল আর কি বিল্ডিং রিলেটেড প্রিয় লিসেনার্স ঘটনা। এখন চলে আসি ওই দীপু ওর জেরিনের যে রহস্যটা, দীপু জেরিনের সাথে কি ঘটনা ঘটে সেই ঘটনা প্রিয় লিসেনার্স চলে আসে। তো একদিন দীপু কারখানা থেকে ফেরার পথে তার ওই এলাকার নিজাম ভাইয়ের সাথে দেখা হয়। ওই যে নিজাম প্রিয় লিসেনার্স বলছিলাম যে নিজাম দীপুকে কাজের এবং থাকার ব্যবস্থা করে দিছিল, তো তার সাথে দীপুর দেখা হয়। এবং দেখা হওয়ার পর প্রিয় লিসেনার্স, দীপু ওই নিজামের বাসায় প্রায় গল্প করতে করতে, এবং নিজামও বলে যে অনেকদিন পর আসছো, ভাতটা খেয়ে যাও। তো এইসব করতে করতে প্রিয় লিসেনার্স রাত 2টার মতো বেজে যায়। দীপুর হঠাৎ হুঁশ হলো একা ঘরে জেরিন, এত রাত হয়ে গিয়েছে। তখন যখন তার মাথায় এটা আসলো যে এত রাত হয়ে গেছে, জেরিন তো একা একা রাতে ঘরে আছে, তো সাথে সাথেই দীপু বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বাসার গেটের ভেতর ঢুকতেই দীপুর শরীরটা বাজেভাবে কেঁপে উঠলো প্রিয় লিসেনার। একটু এগোতেই দীপুর চোখে যা ভাসলো তার জন্য দীপু মোটেও প্রস্তুত ছিল না প্রিয় লিসেনার। সে দেখলো লাল বিয়ের শাড়ি পরা মেয়ের মতো অবয়ব ঘুমটা দেওয়া একটি কলা গাছের উপর শূন্যে বসে আছে। যেই দীপু টর্চ লাইট জ্বালিয়ে দেখবে, তখনই সে দেখতে পায় একটি মৃত নবজাতক বাচ্চার গলায় দড়ি দিয়ে ঝুলাচ্ছিল, এবং ওই বহু বেশি মেয়েটি দীপুকে দেখে তাকে ডাকছিল আর হাসছিল। দীপু একা বয়ে দৌড়ে ঘরের সামনে গিয়ে জেরিনকে ডেকে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে। দীপু আর জেরিনকে এসব বলে না প্রিয় লিসেনার। যদি জেরিন ভয় পায়, তাই দীপু আর এই কথাগুলা জেরিনকে বলেন। তো ওই দিন রাতে সে ডিসিশন নেয় এই বাড়ি তারা ছেড়ে দিবে। তারপর প্রিয় লিসেনার্স, রাত পার হয়ে সকাল হওয়ার পর জেরিন দেখতে পেল দীপুর গায়ে প্রচন্ড জ্বর। জেরিন একা কি করবে ভেবে না পেয়ে পাশের যে একটি ঘর ছিল, ওই বাড়াটি বাবির হাজবেন্ডকে দিয়ে দীপুর জন্য ঔষধ আনায়, কিন্তু জ্বর কিছুতেই কমতেছিল না। এরই মধ্যে জেরিন 2 মাসে প্রেগনেন্ট। জ্বর না কমায় সে পরদিন বিকেলে দীপুকে নিয়ে একটি ফার্মেসিতে যায় জ্বর মাপিয়ে দেখিয়ে ঔষধ আনবে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। দীপু মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছিল, আজ জেরিন সাথে আজ যদি এমন কিছু দেখে ফেলে
তারপর বাসায় ঢুকার পর কিছু না দেখলেও রাত 12টায় জেরিন যখন বের হয়ে বাথরুমে যাবে, ঠিক তখন জেরিন দেখতে পায় দুইটা কলা গাছ বাতাস ঝড় তুফান ছাড়াই যেন মারামারি করে ভেঙে পড়ছে। এসব দেখে জেরিন বয়ে দৌড়ে ঘরে চলে যায় এবং দীপুকে বিষয়টি খুলে বলে। দীপু ভাবছে এর থেকেও ভয়ানক ঘটনা সে দেখেছে। ঘর যে ছেড়ে অন্য বাসা খুঁজে যাবে সে অবস্থাও দীপুর নেই, কারণ তার এতটাই জোর ছিল সে বাসা খোঁজার জন্য যে বের হবে সে সুযোগটা করতে পারতেছিল না। তখন কিন্তু দীপু মনেরও জানতে সে বিষয়টা মনের ভিতর যে এই যে ঘটনা তার সাথে দীপুর সাথে ঘটছে সে বিষয়টা সে জেরিনের সাথে বলে ফেলে, মনের অজান্তেই বলে ফেলে। আর এরপর জেরিন আরো বেশি ভয় পেয়ে যায়। তো এই ঘটনাগুলো আবার জেরিন পাশের ঘরের বাবিকে শেয়ার করে। তারপর পাশের ঘরের বাবি যে একটি তথ্য জানায় যার জন্য জেরিন বা দীপু মানসিকভাবে প্রস্তুত ছিল না। পাশের ঘরের বাবিও ঘটনাটি জানতো না, তিনিও জেনেছিলেন প্রতিবেশীদের কাছ থেকে। দীপু জেরিন এই বাসায় আসার অনেক আগে এই ঘরে একটি পরিবার থাকে, স্বামী স্ত্রী আর 14 বছরের একটি কিশোরী মেয়ে। খুব সুখে দিন কাটাচ্ছিল তাদের। কিছু মাস পর শোনা গিয়েছিল 14 বছরের ওই কিশোরী মেয়েটিকে নাকি জেনে ধরেছিল। তার মা বাবা তাকে বিভিন্ন কবিরাজ ঝাড়ফুঁক ইত্যাদি দেওয়ায় কোনোভাবেই বজ্জিন তাকে ছেড়ে যাচ্ছিল না। 14 বছরের মেয়েটির মধ্যে গর্ভবতীদের লক্ষণ পাওয়া গিয়েছিল, কিন্তু বিয়ে হয়নি আর জিনের প্রভাব এইটা ভেবে দিন কাটছিল। 6 মাস পর জানতে পারলো যে মেয়েটি প্রেগনেন্ট। অতঃপর তার মা বাবা চিন্তাগ্রস্ত যে এটা কেমনে সম্ভব। এই ভেবে তারা বড় এক কবিরাজের কাছে নিয়ে যায়। তখন কবিরাজ জানায় এটি শয়তানের বংশধর, শয়তান এই মেয়েকে নষ্ট করেছে, তাই এই গর্ভের বাচ্চাটিকে আজই নষ্ট করো। তারপর কবিরাজ গর্ভপাত করার জন্য কিছু জিনিস দেয়। বাড়ি গিয়ে তারা ওই 6 মাসের বাচ্চাটিকে গর্ভপাত করে হত্যা করে মাটিতে পুঁতে ফেলে। ওই দিন ওই কিশোরী মেয়েটিও মারা যায়। এই কথা দীপু আর জেরিন শোনার পর ওই দিনই বাসা ছেড়ে জেরিনদের বাসায় গিয়ে থাকবে বলে দীপু প্রস্তুতি নেয়। দুপুরে জেরিন কলপারে গিয়ে পানি আনতে হঠাৎ করেই জেরিন হাতে জগ নিয়ে হুমড়ি খেয়ে কলেপারে পড়ে যায়। এতে জেরিনের প্রচুর রক্তপাত হয়। হসপিটাল নিয়ে গেলে ডাক্তার জানায় তার 2 মাসের বাচ্চাটি নষ্ট হয়ে গিয়েছে। এটা শুনে তাদের কষ্ট হলেও তারা জেরিনের চিকিৎসা করিয়ে এই বাসা ছেড়ে চলে যায়। ওই ভাড়াটিও চলে গিয়েছিল। প্রাণের ভয় সবারই আছে প্রিয় লিসেনার। তো ঘটনাটি পুরোটা শোনার পর বাচ্চার রহস্যটা আঁচ করতে পারলেও বিল্ডিং নিয়ে যে রহস্যটি আছে সেটির হদিশ পাওয়া যায়নি প্রিয় লিসেনার। তো প্রিয় লিসেনার্স, আপনারাই কমেন্টে বলুন কি হতে পারে এই রহস্য। ঘটনাটি যদি প্রিয় লিসেনার্স আপনাদের ভালো লাগে অথবা খারাপ লাগে আমাদেরকে কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন প্রিয় লিসেনার। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য প্রিয় লিসেনার নতুন নতুন ঘটনা আপনাদের জন্য সংগ্রহ করি এবং সেগুলো আপনাদের সাথে প্রিয় লিসেনার শেয়ার করি। আপনারা অনেকেই আমাদের খুব কষ্ট লাগে প্রিয় লিসেনার যখন আমরা দেখি একটি ভিডিওতে প্রিয় লিসেনার 1500-2000 ভিউ হয়েছে প্রিয় লিসেনার, কিন্তু প্রিয় লিসেনার আমাদের একটিও সাবস্ক্রাইব কেউ করে না প্রিয় লিসেনার। তখন আসলেই আমাদের খারাপ লাগে প্রিয় লিসেনার। তখন আমরা এইসব ঘটনা শেয়ার করার মন মানসিকতা হারিয়ে ফেলি। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে দয়া করে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে আমরা যখন ঘটনা প্রিয় লিসেনার্স আমরা এই চ্যানেলে আপলোড করব সাথে সাথে প্রিয় লিসেনার্স ঘটনার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো প্রিয় লিসেনার্স, আমার ঘটনায় যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে এবং প্রিয় লিসেনার্স আমি যেহেতু নতুন তাই প্রিয় লিসেনার্স ভুল হতেই পারে, তো আমার ভুলগুলো প্রিয় লিসেনার্স ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসেনার্স, এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি ঘটনাটি একজন শিক্ষার্থী ভাই আমাকে পাঠিয়েছেন। তো সে আমাকে বলেছে তার পরিচয় যেন আমি গোপন রাখি। তো সে যেভাবে প্রিয় লিসেনার্স আমার সাথে ঘটনাটি শেয়ার করেছে আমি সেভাবেই আপনাদেরকে উপস্থাপন করছি আপনাদের সামনে। সবেমাত্র ভার্সিটি এডমিশন পরীক্ষা দিয়েছি। ভর্তি যুদ্ধের জন্য একটানা পড়ালেখা করে বেশ হাঁপিয়ে উঠেছিলাম। ক্লাস শুরু হতে কিছুদিন দেরি আছে। সেই সুযোগে ব্যাগ গুছিয়ে চলে গেলাম সিলেটে। সিলেটে আমার বড় খালামণির বাসা। রাতুল ও রাহিন আমার কাজিন। রাতুল আমার সমবয়সী আর রাহিন 1.5 বছরের ছোট। কাজিন দুইটায় থাকায় বেশ হই হুল্লোড় করে 5 থেকে 7 দিন কাটিয়ে দিলাম। সিলেট শহরটা
বেশ গুছানো সিমসাম পরিবেশ। এখানে প্রায়ই বৃষ্টি হয়, সবাই মিলে বৃষ্টি খুব উপভোগ করি। এই কয়েকদিনে প্রচুর মজা করলাম। সিলেট শহর ঘুরে বেড়ালাম। হযরত শাহজালাল এর মাজার শরীফ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, জাফলং, বিছনাকান্দি ও চা বাগান সহ আরো বেশ কয়েকটি জায়গা ঘুরে বেড়ালাম। আমাদের সাথে রাতুলের 2টা বন্ধুও ছিল। ওদের সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। প্রতিদিন বিকেলবেলা মাঠে গিয়ে ক্রিকেট খেলা, সন্ধ্যার পরে চায়ের দোকানে আড্ডা দেওয়া, সারাদিন একসাথে ঘুরে বেড়ানো, এগুলা নিয়েই মেতেছিলাম 10 দিনের মতো। আর এই 10 দিন অনেক ঘুরেছি, নতুন বন্ধু পেয়েছি। সত্যি কথা বলতে সিলেটের প্রেমে পড়ে গেছি। খুব মিস করব এই ছোট্ট শহরটাকে। কিভাবে 10টা দিন কেটে গেল টেরই পেলাম না। এবার ঢাকায় ফেরার পালা। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু ঘটনার সূত্রপাত। আমি চলে আসবো বলে আগে থেকেই রাতুল ট্রেনের টিকিট কেটে রেখেছিল, পরে যাতে সমস্যায় না পড়ি। রাতের ট্রেন, তাই বাসা থেকে আম্মু টেনশন করছে, বারবার ফোন করছে সাবধানে আসার জন্য। রাতের খাবার খেয়ে খালামনির কাছে বিদায় নিয়ে রওনা হলাম। রাতুল ও রাহিন স্টেশন পর্যন্ত আমাকে এগিয়ে দিল। কিছুক্ষণ বসে থাকার পর যথাসময়ে সিলেট স্টেশন থেকে ট্রেন ছাড়লো। রাত তখন 8টা বাজে। এটাই আমার প্রথম ট্রেন জার্নি। জানালার পাশের সিটটা আমার। হালকা মৃদু বাতাস এসে গায়ে লাগছে। নিরিবিলি নিস্তব্ধ চারপাশ। অন্ধকারে মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর শু শু শব্দ করে ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে। বেশ উপভোগ করছি। শুনেছি সিলেট থেকে ঢাকা আসতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। সেই হিসেবে 1টার মধ্যে রেল স্টেশনে পৌঁছানোর কথা। একা একা বসে এসবই ভাবছিলাম আর হেডফোনে গান শুনছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল টিটির ডাকে। টিটি বলে উঠলো, টিকিট প্লিজ। মানে সামনে এয়ারপোর্ট স্টেশন। কখন যে ঘুমিয়ে গেছিলাম বুঝতেই পারিনি। ঘড়িতে তাকালাম, দেখলাম রাত 1টা বাজে। তার মানে সিলেট থেকে আসতে 5 ঘন্টা লাগলো। নেমে পড়লাম ট্রেন থেকে। আমার সাথে সাধুগুছের 8-10 জন নামলো। তারাও সিলেট থেকে এসেছে। দেখে মনে হয় হযরত শাহজালালের মাজারে গেছিল। তাদের জিজ্ঞেস করলাম কোথায় যাবেন। শুনে তারা না শোনার বান করে 2টা ভ্যান রিজার্ভ করে চলে গেল। খুব রাগ হলো তখন। আশেপাশে কেউ নেই। চারদিক গুটগুটে অন্ধকার। সচরাচর এই রাস্তা তেমন একটা ফাঁকা ও নির্জন থাকে না। আজকেই কেন জানি পুরো রাস্তা ফাঁকা, আর চারদিকের দোকানপাট সব বন্ধ। বাসায় যাব কিভাবে ভাবতে ভাবতে সামনের দিকে হাঁটা শুরু করলাম। এই রাস্তাটা আমার বেশ পরিচিত, তাই নির্ভয়ে পথ চলছিলাম। কিছু দূর সামনে আসতে একটা চায়ের টং দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম। স্টেশন মাস্টার, একটা চায়ের দোকানদার আর আমি ছাড়া জাগ্রত কোনো ব্যক্তি নেই সেখানে। একটা গাড়িও পেলাম না। এইদিকে গন্তব্য প্রায় 2 ঘন্টার পথ। কি করব কিছু বুঝে উঠতে না পেরে চায়ের দোকান থেকে একটা সিগারেট নিয়ে টানছি আর স্টেশন দিয়ে হাঁটছি। বুঝতে পারছি না কি করব। হাঁটতে হাঁটতে অনেকটা পথ ছাড়িয়ে এলাম, সিগারেটও শেষ। এমন সময় বেনের ক্রিঙ্কিং আওয়াজ শুনতে পেলাম। আমি তো পুরাই অবাক। রাত তখন 1:45। ভাবলাম আমার মতোই কেউ বাসায় যাচ্ছে, হয়তো কোথাও ঘুরতে গিয়েছিল। আচ্ছা, আমি যদি ওদের সাথে যাই তবে কেমন হয়? কথাটি মনে করতেই ভ্যানওয়ালাকে বললাম দাঁড়াও। ভ্যানটার সাথে সাথে দাঁড়িয়ে গেল। কি আশ্চর্য, ভ্যানে আর কেউ নেই, অথচ আমার মনে হলো ভ্যানে 2 থেকে 3 জন লোক বসা। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই, গোলাপনগর যাবেন? তখন ওই ভ্যানওয়ালা বলল, হ্যাঁ যাব, তবে টাকা কিন্তু বেশি দেওয়ান লাগবে। তখন আমি বললাম, আরে ভাই, যা লাগে দিব, আগে আমাকে আমার গন্তব্যস্থানে নিয়ে চলেন। তো ভ্যানওয়ালা আমাকে তার ভ্যানে তুলে নিল। তখন একটু আরাম পেলাম। ভ্যান তো পেয়েছি, যতক্ষণ লাগে লাগুক, হাঁটতে তো আর হবে না। মনে মনে খুব শান্তি লাগছে। কিন্তু তখনও আমি জানি না আমার সাথে ঠিক কি করতে চলেছে। আমি একটু পর একটা সিগারেট জ্বালাতেই ভ্যানওয়ালা পিছনে ঘুরে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল, ভাইজান, সিগারেট খাইয়েন না,
তখন আমি বললাম, কেন? তখন সে বলে উঠলো, সমস্যা আছে। ছোটবেলা থেকেই আমি আমার একগুঁয়েমি স্বভাবই। আর চুকে বললাম, তোমার যদি লাগে বলো, তোমাকেও একটা সিগারেট দিই। আমি সিগারেট ফেলতে পারবো না। তখন যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না প্রিয় লিসেনার। সিগারেট জ্বালানোর জন্য আগুন জ্বালাতে হঠাৎ করে লোকটা বেনিশ হয়ে গেল। কি বলবো, আমি কিছু বুঝে উঠতেই পারছিলাম না। কেমন জানি একটা বুটকা গন্ধে চারদিক ভরে গেল। সামনে আমি ছাড়া অন্য কোনো লোক তো দূরে থাক, সামান্য আলো দেখছিলাম না। চারদিক পুরা অন্ধকারে আচ্ছন্ন। এবার যা দেখলাম তাতে আমার শরীর ঠান্ডা বরফের মতো জমে গেল। একটা গরুর মতো প্রাণী আমার দিকে ধেয়ে আসছে। মাথা নেই, শিং নেই, চোখ দুটি অস্বাভাবিক বড়। এক দৌড়ে ঠিক যেন আমার বুকের উপর এসে উঠবে। কি করব কিছুই মাথায় আসতেছে না। দোয়া কালেমা যত জানি সব ভুলে গেলাম মুহূর্তেই। মনে হচ্ছিল আমি কিছুই জানি না। আজ আমি শেষ। আমার আর বাঁচার কোনো রাস্তা নেই। আজই হয়তো আমার শেষ দিন। খুব জোরে দৌড় দিতে ইচ্ছা হলেও শত চেষ্টা করেও পারলাম না। মনে হচ্ছিল পা দুটো মাটির সাথে লেগে গেছে। যখন কেউ আমাকে শক্ত করে ধরে আসে, আমার মনে হলো অনেক চেষ্টা করেও যেন ছাড়াতে পারছি না। ভয়ে আমি গামছি। পরক্ষণে আবার আমার সামনে আসতেই তার রূপ পরিবর্তন করলো। সে কি এক ভয়ঙ্কর বিশ্রী রূপ। সাদা দবদবে পোশাক পরা, লম্বা আকৃতির দেহ, পা দুটো শূন্যে ভাসছে, লম্বা দুইটা দাঁত বের করা মুখ, চোখ দুটো জল করে জ্বলছে। ভাবলেই আজও গায়ে কাঁটা দিয়ে উঠে। এত কিছু আর সহ্য করতে পারলাম না। যতক্ষণ হাতে সিগারেট ছিল ততক্ষণ দাঁড়িয়েই ছিলাম। কিন্তু সিগারেট শেষ হওয়ার পর কি হয়েছে আমার জানা নেই। সকালে জাগা পেয়ে আমি দেখি আমার বাসার রুমে শুয়ে আছি। পরে জানতে পারলাম একদল লোক রাস্তায় আমাকে অচেতন অবস্থায় পেয়ে বাসায় পৌঁছে দিয়েছে। তারপর থেকে কিছুদিন আমি একা একা কোথাও বেড়াতে যাইনি, এমনকি বেশি রাত অব্দি বাহিরে কাটিনি। তার কিছুদিন পর রাতে সিগারেট খেতে গেটের বাহিরে গিয়েছিলাম। সিগারেট জ্বালাতে একটা বুটকা গন্ধ হঠাৎ আমার সেই রাতের কথা মনে পড়ে গেল। আমি দৌড়ে বাসার ভিতরে চলে গেলাম। খুব সকালে লোকজনের চেঁচামেচিতে ঘুম ভাঙলো। বাহিরে বের হয়ে দেখি আমাদের পাশের বাড়িতে কুরবানির জন্য কিনে আনা গরুটা খুব ভয়ঙ্কর ভাবে মারা গেছে। আমার বুঝতে বাকি রইল না কি হয়েছিল সে। এই ঘটনাটা হয়তো আমার সাথেই ঘটত। এখন আমি বেশি রাত্রে বাহিরে যাই না। সিগারেটটাও বেলকনিতে খাওয়া শুরু করে দিয়েছি। তো অনেক বন্ধু বান্ধবের আমার ইচ্ছে ছিল তাদের সাথে কক্সবাজার যাওয়ার। তো সেই রাতের ভয়ঙ্কর দৃশ্য মাঝে মাঝে চোখের সামনে ভেসে উঠে। তো আমি ভয় পাই কোথাও যেতে। আমার মা নিষেধ করেছে যেন কোথাও না যাই। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর এইরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের কোনো আত্মীয় স্বজনের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে মেইল দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা মেইলে বা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ঘটনাগুলো সেন্ড করতে পারেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে সামনের কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।